আমরা 37-এ আমরা একটা এমসিকিউ ধরি, সেটা হচ্ছে মহাসড়কের ঢাল বা স্লপ থেকে উভয় পাশে কত মিটার মধ্যে অবৈধ স্থাপন নির্মাণ করবে? 5 দশ মিটার, 8 মিটার মিটার, 10 মিটার। ভেরি গুড। মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা অপসারণের বিধান কোন ধারায় কথা বলা রয়েছে? 35। ভেরি গুড। তাহলে আমরা তাৎক্ষণিক বড় চলাচল করবেন। এখন একটা যেটা দেখবো হচ্ছে 38, একটু এটা রিটেন করবেন। এটা হচ্ছে আপনাদের জাস্ট এই 38-এ বলা রয়েছে টার্মিনাল উন্নয়ন ব্যবস্থাপনা চাঁদাবাজি নিষিদ্ধ করেন। এক কথায় যে টার্মিনালে ডেভেলপের জন্য যে ম্যানেজমেন্টে কোনো যে কেউ যে এক্সটর্শন করে চাঁদা ডাইরেক্ট বলা রয়েছে। এই সড়ক পরিবহন আইনে কখনো চাঁদাবাজি নিষিদ্ধ একেবারেই বলা রয়েছে সড়ক পরিবহন 38, খালি জাস্ট রিডিং, কোনো লিখিত কোনো কিছু না। অর্থাৎ কোন উন্নয়নের জন্য এই টার্মিনাল উন্নয়নের জন্য অবৈধভাবে অর্থ সম্পদের কি কি বিধানগুলো কি কি, এক কথায় বলা রয়েছে এই 38 ধারা বলা রয়েছে সরকার বা সরকার পূর্ব অনুমোদন কর্তৃপক্ষ যারা থাকবে, অনুমোদিত কোন সংস্থা প্রতিষ্ঠান বা সরকার প্রতিষ্ঠান সরকার গেজেটে কি করবে, যাত্রী বা পণ্য উঠানামার জন্য কোনো একটা জায়গায় টার্মিনাল উন্নয়ন করতে পারে, রক্ষণাবেক্ষণ করতে পারে, তদারকি করতে পারে, ব্যবস্থাপনা পরিচালনা করতে পারে যে কোনো সময় সরকার। তবে এই টার্মিনাল উন্নয়নের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য বা তদারকি ব্যবস্থাপনার জন্য বা ব্যবস্থা বা পরিচালনার জন্য নির্বাহ নির্বাহের জন্য কি করতে পারে, স্থানীয় বা সরকার প্রতি টার্মিনাল চার্জ নির্ধারণ করতে পারে। বিভিন্ন সময় চার্জ দেয় না, এটা উন্নয়নের জন্য স্থানীয় সরকার বা চার্জ করতে পারে। তবে নির্ধারিত যে টার্মিনাল যে চার্জটা রয়েছে এই ব্যতীত টার্মিনালে কোনো পরিবহন বা মোটরযান প্রবেশ বের হওয়ার সময় অথবা এই যে আমরা ঢাকা বা মহাখালী বলেন বা বাংলাদেশের যে সকল বাস স্ট্যান্ড রয়েছে বা আগে পরে এইসব জায়গায় যেখানে সড়ক মহাসড়ক পাবলিক প্লেসে চলাচল করতেছে, ডাইরেক্ট টাকা নিচ্ছে 5 টাকা 10 টাকা বা একটা নির্ধারিত ফি। রাত্রেবেলা আমরা অনেক সময় দেখি এই ধরনের অনেক সময় দেখা গেছে জন্মমিশিং এটা আমাদের ব্রিজের সময় এটা বন্ধ হয়ে গেছে। তো ওখানে যদি এরকম কাউকে বসায় যদি দেখা যায় কন্টিনিউ, এটা অনেক দীর্ঘদিন থেকে 100 200 100 বছর না, 40 বছর বা 50 বছর ধরে চলতেছে, চলমান। তো এই ক্ষেত্রে দেখা গেছে হঠাৎ করে এখন আবার চালু হয়ে গেছে, একে কোনো তাদের স্লিপ নাই কিছু নেই, তারা একটা মন গড়া করে চালাচ্ছে। এই যে অবৈধভাবে কোনো কিছু পাবলিক প্লেসে অর্থ আদায় করা যাবে না, এক কথায় 38-এ বিধান রয়েছে কোনোভাবেই এই টার্মিনাল উন্নয়নের বা চাঁদাবাজি নিষিদ্ধ করা, এক কথায়। তাহলে 38 ধারায় বলছে টার্মিনাল উন্নয়ন, টার্মিনাল চার্জ, অবৈধ অর্থ আদায় নিষেধ। এক কথায় টার্মিনাল উন্নয়নের জন্য সরকার চার্জ ধরতে পারে, কিন্তু আপনি এই অবৈধ অর্থ আদায় নিষেধ করা রয়েছে কত ধারায়? 38 ধারায়। জাস্ট রিডিং, এখানে অন্য কোনো কিছু নয়। 42, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছিল আপনাদের, ভেরি ভেরি রিটার্নের প্রশ্ন। ট্রাফিক সাইন ও সংকেতের ব্যবহার, এটা পরীক্ষা আসলো যে ট্রাফিক সিগন্যাল কেউ যদি অমান্য করে কত দ্বারা, কি বলতে পারেন? ট্রাফিক সিগন্যাল 85। যদি 85, ভেরি গুড, এটা পরীক্ষা আসবে। আপনাদের দেখবেন পরীক্ষায় আসছিল, দেখবেন বিগত 85। সালে, বিগত সালে আপনাদের আসছিল যে এই ট্রাফিক বেপরোয়া গাড়ি চালিয়ে ট্রাফিক সাইন অমান্য করে সে চলে গেল। 42 ধারা এই কথাটা বলছে, মিউট করে দিচ্ছি, আপনারা তো আনমিউট হন কেন? একেবারে খুব কাজে কে রূপঙ্কর। ট্রাফিক সাইন ও সংকেত ব্যবহারটা কি যদি প্রশ্ন আসে, যে ট্রাফিক সাইন সংকেতের ব্যবহার ক্ষেত্রে সরকার, চালক, পথচারী। আই রিপিট, ট্রাফিক সংকেত ব্যবহার কে করবে? সরকার কি করছে? চালকের ক্ষেত্রে, পথচারীর ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা। 1 নম্বর চালক, 2 নম্বর পথচারী, আমরা যারা থাকি আমি চালক আমি পথচারী। আবার পুলিশ কর্মকর্তা কি কি ক্ষমতা রয়েছে? অর্থাৎ সরকার কিন্তু পুলিশকে নিয়োগ করা হয়েছে, সার্জন নিয়োগ করা হয়েছে, এদেরকে ট্রাফিক সাইন যেগুলো যে নির্দেশনাগুলো অবশ্যই মানতে বাধ্য। তাহলে সরকার বা সরকার ক্ষমতাপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠান সড়ক বা মহাসড়ক বা পাবলিক প্লেসে কোনোভাবেই মোটরযানের গতিসীমা, ওজন, পার্কিং, চলাচল নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রাফিক সাইন ব্যবস্থাপনা, প্রতিস্থাপন, অপসারণ যে কোনো সময় সরকার এটা যে করতে পারে। এবং সংকেত, যে সংকেত গুলো রয়েছে আমাদের, যে সাইন গুলো রয়েছে, অনেকগুলো সাইন আমাদের, কোনটা লাল, লাল চিহ্ন কি, হলুদ গ্রিন কি, ইয়েলো কি, বিভিন্ন ধরনের সাইন এবং বিভিন্ন সাইন, শুধু শুধু এই লাল বাতি জ্বলে শুধু এই সাইন, এছাড়াও আমাদের অনেকগুলো চিহ্ন রয়েছে, প্রায় 1 থেকে 200 250-এর মধ্যে এরকম অনেকগুলো চিহ্ন, যেগুলো আমরা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সময় আমরা দেখছি। ইউটার্নটা কি, আহ তারপরে অনেকগুলো সাইন রয়েছে, নিষেধ কোনটা, এরকম বৃত্ত দিয়ে করার চিহ্নটা কি। তো যাই এগুলা সরকার যে কোনো সময় এগুলি করতে পারে, উত্তোলন করতে, এগুলা প্রদর্শন করতে পারে, আবার অপসারণ করতে পারে। তবে প্রত্যেক মোটরযান চালককে খেয়াল রাখতে হবে, মোটরযান চালক, পথচারী এবং পুলিশের যে দায়িত্বগুলো রয়েছে অবশ্যই এগুলো মানতে বাধ্য। তাহলে মোটরযান চালক, পথচারী সড়ক পারে অবশ্যই ট্রাফিক সাইন মেনে চলতে হবে, একেবারে মেনে চলতে হবে।
যদি এরকম দেখা যায় যে সড়ক পরিবহন পারাপারের নির্দিষ্ট সময় আমরা অনেক সময় ফুটওভার ব্রিজ, সরি, হ্যাঁ ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, এই যে অনেক সময় চিহ্ন থাকে জেব্রা ক্রসিং, তাহলে জেব্রা ক্রসিং এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনাদেরকে শুধু যারা পার হচ্ছে এবং যারা পথচারী পার হয়ে যাচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে যে জেব্রা ক্রসিং তারা জন্য যাচ্ছে আপনার স্লো যেতে হবে। ফুটওভার ব্রিজ, আন্ডারপাস সুবিধা থাকলে এগুলো ইউজ করা যাবে। এখন পুলিশের কাজটা কি? যদি এই যারা এরকম যারা চালকও দেখতে মানলো, পথচারী মানলো, এখন সরকার বা ক্ষমতাপ্রাপ্ত সংস্থা যারা দায়িত্বে থাকবে, প্রতিষ্ঠান যারা যারা দায়িত্বে থাকবে, দায়িত্ব ব্যক্তি পুলিশ, মোটরযানে থাকবে কে? পরিদর্শক, সে আপনার খেয়াল রাখবে। মোটরযানে একজন ইন্সপেক্টর থাকে বা পোশাকধারী পুলিশ অফিসার। প্রয়োজনে কোনো চালক, যে কোনো একটা চালক কি করতে পারে? মোটরযান থামাতে পারে। এই যে থামানো, আমরা কত পাইছিলাম এখানে? 42। আমরা সেটা জাস্ট 42 আমরা এক্সপ্লেন করতেছি, বুঝতেছি যে ট্রাফিক সাইন মানতে বাধ্য, কিন্তু এটা শাস্তিটা কত আমরা পাবো? 85। খেয়াল রাখবেন অমান্য যদি করে। তবে এখানে মোটরযান থামানো, এই থামানো কাগজপত্র পরীক্ষা আমরা সামনে থেকে দেখবো। এবং মোটরযান থামানো এবং যুক্তির সময় পর্যন্ত স্থির রাখতে হবে। এটা তাদেরকে হ্যারাসমেন্ট করা যাবে না। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি রাস্তাঘাটে মোটর একেবারেই গাড়ি ভরা লোকজন এই সময় আমরা দাঁড়া করাই, তারা যাত্রা থেকে থেকে বাড়িতে যাচ্ছে, বাসায় যাচ্ছে। এই সময় যদি রাস্তায় আমরা গাড়িটা আটকাই দিই তো পুলিশের অনেক কথা চলে আসে, পাবলিকের অনেক ধরনের কুতূহল হবে যে আর লোক এখন আমরা যাচ্ছি, এখন জ্যাম, এখন আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখতে হবে, এই দেখতে হবে। এই তো যাই হোক, নিয়ম হচ্ছে যে যারা ড্রাইভার থাকবে, কন্ডাক্টর থাকবে, মালিক থাকবে, তারা এক এক মাস পর পর, 2 মাস পর পর কাগজগুলো দেখবে, নিজে নিজে দেখবে। এটা নিয়ম। এটা পুলিশের শুধু দোষারোপ করলে চলে না যে পুলিশের কাজ পুলিশ করবে, কারণ দেখছে যে একটা আনফিটনেস বা ফিটনেস নাই বা কোনো ধরনের গাড়িটির কোনো ধরনের একটা ঝামেলা আছে দেখতেছে, তা সেটা তো গাড়ি দেখে বুঝতে পারে যে কোন কোন গাড়ি গুলা কাগজপাতি সঠিক নেই। তাই এই যে 10 মিনিটের জন্য তাকে স্ট্র্যান্ডেড করানো বা আটকানো বা যেটাই হোক, তখন তার পুলিশের মধ্যে একটা বিরূপ চলে আসে, স্বাভাবিক। তাই উচিত মালিককে 1 মাস পর পর গাড়ি কাগজপত্র চেক দেওয়া। তাহলে চেক দিলে যেগুলো নির্ধারিত টাইমে যাতে কি হয়ে যায়, শেষ হয়ে সে যাতে পুনরায় সেগুলো রেজিস্ট্রেশন ফুটনের রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো রেজিস্ট্রেশন গুলো সে রিনিউ করতে পারে। তাহলে কি হবে? পুলিশ দেখার সাথে সাথে তাদেরকে ছেড়ে দিতে পারে। এই জন্য বলছে মোটরযান থামাবেন যুক্তিসঙ্গত সময়, স্থির মানে তাকে আর কিছুটা সময় নিয়ে যেতে পারে যে আপনি কিছু দাঁড়ান। তাহলে আমরা এখানে কি দেখি? ট্রাফিক সাইন সংকেতের ব্যবহার হচ্ছে 42 ধারা, যদি অমান্য করে 85। খেয়াল রাখবেন। তাহলে আমরা 42 ধারা কি শিখলাম? সাইন স্থাপন, সাইন মানা। তো সাইন স্থাপন করবে, সাইন সাইন মানবে, নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পার হবে। পুলিশের ক্ষমতা ব্যক্তি নির্দিষ্ট গাড়ি থামানো, পুলিশের নির্দেশে গাড়ি কিন্তু থামাতে পারে। তাহলে আমরা যদি দেখি যে ট্রাফিক আইন স্থাপনের প্রধান উদ্দেশ্য কি? ট্রাফিক সাইন উদ্দেশ্য হচ্ছে এই যে রাস্তাঘাটে আমরা যে ট্রাফিক সাইন গুলো দেখি, বিভিন্ন ধরনের সাইন রয়েছে। এর ভিতরে যে গতিসীমা ওজন, মার্কিং, চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পথ যাতে নিরাপত্তা নিশ্চিত করা। ঠিক আছে? মোটামুটি এখানে অনেকগুলো আমাদের এমসিকিউ আছে, একটু পরে নেবেন। ফৌজদারি কার্য যদি 42 কি? সাহায্য চাওয়া স্যার, যানবাহন রক্ষার্থে সরকারি গ্রেপ্তারের ক্ষেত্রে, আর হলো স্যার হলো সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। 42। জনসাধারণ পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে। আচ্ছা, থ্যাংক ইউ, হয়েছে, অনেক হয়েছে। 42 তো 42টা মনে পড়ছে। ওকে, এখন যেটা পড়াবো এখান থেকে প্রায় এমসিকিউ আসে, এবং এখানে আমাদের কিছু কিছু নির্দেশনা রয়েছে। যেটা হচ্ছে আমরা বিনা পণের গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা এই সেকশনটা ব্যবহার করি। সেটা হচ্ছে 49, যে মোটর যান চালানো। এছাড়া আমরা বিনা পণের গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা 110টা ইউজ করি সড়ক পরিবহনে। এই ক্ষেত্রে আমরা আরো অনেকগুলো আছে, এগুলো আমরা ওখান থেকে গিয়ে আমরা গত ক্লাসে একটু দেখাইছি, ওগুলো একটু একটু রিডিং করে নিবেন। আর আপনাদের প্রথম বলছে ওই ভিডিওটা একটু দেখে নোট করে ক্লাসটা একটু নোট করলে ওটা হয়ে যাবে। পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন উঠে সকালবেলা কিছু কিছু জিনিস এগুলো মনে হয় না, এগুলো একটু করে নিবেন। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে 49 ধারা। 49 ধারায় মোটরযান চলাচলের সাধারণ কিছু নির্দেশনা রয়েছে। এখানে দুইটা অংশ পাবো, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। সবার মনোযোগ দেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা আসবে না, আসবে না, কিন্তু এখানে একটা এমসিকিউ আছে, দুইটা, কয়েকটা আছে। তো মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনাবলী কি কি, এগুলা তো আমরা একটু আগে দেখে আসছি যে কি কি নির্দেশনা আসছে। পরীক্ষা আসতে পারে যে ক নামক ড্রাইভার সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। তাহলে যদি প্রশ্ন আসে যে মুসলিম আছে এখানে? মুসলিম, মুসলিম আছে? মুসলিম ভাই? স্যার আছি, স্যার আছি। আচ্ছা, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। প্রশ্ন আসতে পারে, মনোযোগ দেন, যে বলতে পারে মুসলিম একজন ড্রাইভার, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতের উপর দিয়ে উঠাই দিল। এটা সে অপরাধ করছে। তাকে এই মদ্যপ অবস্থায় যে গাড়ি চালাইছে সে নির্দেশনা অমান্য করছে না? এই নির্দেশনা অমান্য করলে তাকে কি বিনা পণে গ্রেপ্তার করতে পারেন মুসলিম ভাই?
পারবো স্যার, পারবো। বিনা পড়েন গ্রেপ্তার কত? 49 ধারা অপরাধ করছে, গ্রেপ্তার করবেন কত ধারায়? এই, এইটা গ্রেপ্তার হলো 62 স্যার। না, 92। 92 বিনা 110, পড়েন 109, একজন কইতেছে 109, কেউ কইতেছে 62। মানে স্যার পড়ালেখা ক্লাস কি বন্ধ করে দিব? হয়েছে বুঝতে স্যার পারছি। 105। 92। এই যে আরেকজন চলে গেছে 92। আচ্ছা, যাই হোক। 110 49 নির্দেশনাগুলো আমরা কোন, আচ্ছা থাক, আসতেছি সামনে। তাহলে আমরা সাধারণ নির্দেশনা অনুসরণ করতে হবে। কি কি নির্দেশনাগুলো রয়েছে প্রথম অংশ দ্বিতীয় অংশে? প্রথম অংশ রয়েছে, কোন অবস্থাতেই মদ্য বা নেশা জাতীয় দ্রব্য সেবন চালক মোটরযান চালাতে পারবে না, এটা খেয়াল রাখবেন। এবং শুধু সেও নয়, এবং কন্ডাক্টরও সে শ্রমিক মোটরযানে অবস্থান করতে পারবে না, কোনো সুযোগ নাই। চালক কন্ডাক্টর শ্রমিককে গাড়ি চালানোর দায়িত্ব দিতে পারবে না, এটা সুযোগ নাই। আইনগুলো জানেন না, এগুলো আপনার এই আইনগুলো যত জানবেন তত আপনাদের রাস্তাঘাটে কাজ করতে সুবিধা হবে। দেখা গেছে আপনি স্টিয়ারিংটা কন্ডাক্টরে দিয়ে দিচ্ছেন না, আপনি 49 নির্দেশ সমন্বয় করছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনি যদি আইন জানেন, আইনে আপনাকে হেল্প করবে। তার নির্ধারিত যে অভিমুখ ব্যতীত বিপরীত রং ডিরেকশন দিয়ে গাড়ি চালানো যাবে না। মোটরসাইকেল চালানো ছাড়া একজনের বেশি সহযাত্রী বহন করা যাবে, একজনের বেশি চালানোর সহযাত্রী বেশি বহন করা যাবে না। এবং চালক সহযাত্রীর উভয়ের হেলমেট পরা বাধ্যতামূলক। এখন প্রশ্ন আসতে পারে, ক নামক পুলিশ অফিসার শাপলা চত্বরে বা যে কোনো একটা জায়গায় একটা লোকেশন দিল যে এখানে ডিউটি করা অবস্থায় তার সামনে দিয়ে হেলমেট ব্যতীত একটা মোটরসাইকেল চালক, দুইজন চালক আরোহী দূরে চলে যায়, পরবর্তী আপনার কার ব্যবস্থা কি? আপনি কি করবেন? পরবর্তী চেকপোস্টে আপনি অলরেডি জানিয়ে দিলেন, তাদেরকে আটক করলে পরবর্তী সড়ক পরিবহন 49 অনুযায়ী নির্দেশ অমান্য, পরবর্তী তার সাজা যেটা আছে সেটা আপনি কার্যক্রম পরিচালনা করতে পারেন। খেয়াল রাখবেন, উভয় হেলমেট পরা বাধ্যতামূলক। চলন্ত গাড়িতে ওঠানামা করা যাবে না, এটা একটা আমরা চলন্ত গাড়িতে কোনো আমরা দেখি করি। প্রতিবন্ধী যাত্রীদের গণপরিবহনে সুবিধা রাখতে হবে। প্রতিবন্ধীর ক্ষেত্রে তাদেরকে গণপরিবহনের সুবিধা, দেখা যাচ্ছে প্রতিবন্ধী তা একজন বসে আছে আর সিট ফাঁকা নাই, এগুলা রাখতে হবে। গাড়ির ছাদ সামনে পেছনে বাইরে যাতে মালামাল বহন করা যাবে না। অনুমোদন ছাড়া মোটরযান বিজ্ঞাপন প্রদর্শন করা, অনেক সময় অনুমোদন ছাড়া বিজ্ঞাপন দিয়ে অ্যাডভার্টাইজ করে না। রাস্তা, মহাসড়ক, ফুটপাত, ওভারপাস, আন্ডারপাস, মেরামতের নামে দোকান মালামাল রেখে চলাচল বাধা সৃষ্টি করা যাবে না, এটা একটা সড়ক পরিবহন আইন। ফুটপাত দিয়ে মোটরযান চালানো যাবে না, দেখছেন ফুটপাতে মোটরযান চালান না, এই আইন যখন থাকবে থাকবে আপনার আইনে মনে বাধা দিবে যে ফুটপাত দিয়ে গাড়ি চালানো যাবে না, ফুটপাত দিয়ে মোটর চালানো যাবে না, এটা আইন নির্দেশ লঙ্ঘন। আচ্ছা, মালিক বা আইনানুগ কর্তৃপক্ষ অনুমতি ছাড়া অন্যের মোটরযান নেওয়া যাবে না। এই যে মালিক ছাড়া, অর্থাৎ আপনার গাড়ি আপনি চালাবেন, অন্য জন দিয়ে দিলেন যে চলে গেলে, এটা এটা করা যাবে না, এটা নির্দেশ অমান্য। এটা এত নং কলামের এটা আছে বলা রয়েছে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া আইনানুগ কর্তৃপক্ষ অনুমতি ছাড়া দাঁড়িয়ে থাকা মোটরযান প্রবেশ আরোহণ করা যাবে না। যুক্তিসঙ্গত কারণে আইনানুগ কর্তৃপক্ষ অনুমতি ছাড়া দাঁড়িয়ে থাকা মোটরযানের প্রবেশ বা আরোহণ করা যাবে না, এটা খেয়াল রাখবেন। যে দাঁড়িয়ে লুক নেয় না, এটাও করা যাবে না। দ্বিতীয় অংশ, চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা অনুরূপ যন্ত্র ব্যবহার করতে পারে, এই যেরকম যে মোবাইল ফোনে ব্যবহার ওভার টকিং করতেছে, গাড়ি চালাচ্ছে, এটা করা যাবে না। মুঠোফোন ব্যবহার করা যাবে না। সিট বেল্ট ছাড়া মোটর যাবে না, এই সিট বেল্টের কথা আছে যে আপনি সিট বেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না। যাত্রী এমন আচরণ করতে পারবেন যাতে মনোযোগ এমন ভাবে আচরণ করে যে যাতে সে গাড়ি চালাতে মনোযোগ, এরকম কিছু করা যাবে না। মহিলা, শিশু, প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠ সংরক্ষিত আসনে যাত্রী বসতে পারবে না, এটা আমরা দেখবেন গাড়িতে লেখা আছে। এটা বৃদ্ধ, কি বলা রয়েছে, পঙ্গু, অসহায়, প্রতিবন্ধী, এরকম লেখা আছে। আমরা যাই অনেক সময় বসি, এটা করা যাবে না। যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করার বিধান মানতে হবে, যাত্রীদেরও সিট বেল্টের ব্যবহার করার বিধান রয়েছে। দূরপাল্লায় গাড়িতে নির্ধারিত সংখ্যার বেশি যাত্রী বহন করা যাবে না। চালক, কন্ডাক্টর, পরিবহন কর্মচারী যাত্রীর সাথে দুর্ব্যবহার হয়রানি করতে পারে না, এটাও তাদের সঙ্গে আমরা অনেক সময় বেড়া হয়ে যাই। রাতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের অসুবিধা এমন হাই বিম ব্যবহার করা যাবে না। একটু রিডিং করে নেবেন, একটু কষ্ট হলেও রিডিং করে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট। এই নির্দেশনাগুলো জানলে পরীক্ষার জন্য প্রশ্ন আসবে তখন কি করবে, এগুলো আপনারা পারবেন, রেডি করতে পারবেন। তো মোটরযান চালক ছাড়া সর্বোচ্চ কতজন সহযাত্রী বহন করা যাবে? কতজন? 2 জন, 3 জন, 1 জন। মোটরসাইকেল কজন ব্যবহার করা যায়? একজন। আচ্ছা, মোটরসাইকেল কার হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক? শুধু কি চালকের, শুধু কি সহযাত্রী, চালক ও সহযাত্রী উভয়ের? উবের। ভেরি গুড। কতিপয় ক্ষেত্রে দায়ী কর্মচারী ব্যবস্থা, ভেরি গুড। গতকাল যেটা বলছিলাম 50, আমরা সড়ক পরিবহনে 50 চলে আসছি। সড়ক পরিবহন আইনে 50 চলে আসছি, যে কতিপয় ক্ষেত্রে কর্মচারীদের বিরোধ ব্যবস্থা বলছিলাম, একেবারে খুব সহজ। এটা রিটেনের একটা প্রশ্ন আসতে পারে যে সরকারি কর্মচারী, নির্মাণকারী প্রতিষ্ঠান যারা সড়কগুলো তৈরি করেছেন, তদারকিকারী যারা তদারকি করেছেন, এবং সংস্থা যদি অবহেলা করে, ত্রুটি করে, কোনো যদি এদের কারণে দুর্ঘটনা, এই ত্রুটির কারণে যদি দুর্ঘটনা ঘটে, দায় দায়িত্ব কার উপর বর্তাবে? আমি যেটা বলছিলাম আপনাদেরকে,
যে এটা আমরা সবসময় মাথায় আসে না। সবসময় মামলা দেব বাসালার বিরুদ্ধে সবসময় রাস্তার ত্রুটি না, ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে রাস্তার ত্রুটির কারণে, অব্যবস্থাপনা, তদারকি সংস্থার। তো খেয়াল রাখতে হবে এই 50 দ্বারা ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সরকারি কর্মচারীর উপর যদি অর্পিত দায়িত্ব, সেবা প্রদান অবহেলা বা ত্রুটিপূর্ণ দায়িত্ব পালন কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, অবশ্যই সরকারি কর্মচারীকে দায়ী করি, প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা করে। কিন্তু এটা আসলে বাস্তব প্রয়োগ নাই, এর কেউ কোনো কর্তৃপক্ষ সংস্থা বা কারোর বিরুদ্ধে কোনো মামলা করে না। যার ফলে আমরা এই ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতেছে এবং দুর্ঘটনা দায় দায়িত্ব নিরূপণ হচ্ছে না। তাই উচিত এই দুর্ঘটনা দায় দায়িত্ব নির্ধারণের জন্য প্রথম তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, যারা ডিজাইন করেছে, নির্মাণ করেছে, রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে। এই যে আমরা অনেক সময় দেখি রাস্তাঘাটে ইট সিমেন্ট কি বলে রডের পরিবর্তে বাঁশ পাওয়া যায়, মাঝে মধ্যে বাইরে হয় না। তো যাই হোক, নির্মাণকারী প্রতিষ্ঠান, তদারকি সংস্থা এককভাবে যৌথভাবে গ্রহণ করবে এবং এবং দায়ী ব্যক্তি যারা থাকবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করা যাবে। তাহলে সহজভাবে মনে রাখবো কিভাবে, 50 দায়িত্ব অবহেলা করলে সরকারি কর্মচারী দায়ী, ডিজাইন, নির্মাণ বা রক্ষণের ত্রুটি যদি থাকে নির্মাণকারী তদারকিকারী দায়ী, একক বা যৌথ, দায়ী হচ্ছে একক বা যৌথ। তাহলে সরকারি কর্মচারী কোনো কারণে দুর্ঘটনার জন্য দায়ী হতে পারেন কে? দায়ী সেবা প্রদান অবহেলা, ত্রুটিপূর্ণ দায়িত্ব পালন, উভয়টি, এই দুইটাই উভয়টি হবে। এখানে আরেকটা একটা আছে, একটু অ্যাড করে দিই আপনাদের, এখানে আমরা নিয়ে আসলাম পেস্ট করে, যে একটু নেন এটা রিডিং নেন একটু। এটা দেখা যাচ্ছে 51 ধারাটি একটু নেন। অনেক সময় দেখা গেছে আহ এই মোটরযানে বিস্ফোরক দাহ্য পদার্থ পরিবহনের ক্ষেত্রে কি কি শর্ত পালন করতে হবে। অনেক সময় আহ মোটরযানে দেখবেন যে কিছু দাহ্য পদার্থ নিয়ে যাচ্ছে, তো এগুলা নেওয়ারও দিতে পারবে, কিন্তু কিছু বিধান রয়েছে। বিস্ফোরক দাহ্য পদার্থ একটু খেয়াল রাখেন, 51 ধারা একটু রিডিং নেন একটু, এটা রিজনের কোনো প্রশ্ন আছে। যে বিস্ফোরক দ্রব্য নিয়ে যাচ্ছে কিন্তু নিবেন, কিন্তু এটা অনুমোদিত প্যাকিং ব্যবহার করতে হবে। বিশেষ সতর্কতা, আপনি নেওয়া যাবে যদি এই শর্তগুলো অমান্য করে, এই যে অনুমোদিত প্যাকিং না করে, বিশেষ সতর্কতা না মানে, তাহলে কিন্তু নেওয়া যাবে না, এগুলো কিন্তু অমান্য। তবে খেয়াল রাখতে হবে দাহ্য পদার্থ ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কিছু বিধি নিজে অনুসরণ করতে হবে। নেওয়া যাবে আইনি বিধি অনুমোদিত প্যাকিং, বিশেষ সতর্কতা, বিশেষ মোটর। জাস্ট রিডিং নেবেন, এটা তেমন কোনো কিছু নাই এখানে দাহ্য পদার্থের ক্ষেত্রে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিত প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যে আমরা বিরতি যাব। সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তি চিকিৎসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি শাস্তিগত, সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তি চিকিৎসা যদি সে ফার্স্ট এড নেওয়া চলে যায়, কত হবে বলতে পারেন? শোনা যাচ্ছে কথা? আচ্ছা, কথা কি শোনা যায় আমার? শোনা যায় স্যার। আচ্ছা, সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তি, সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলো, আমরা কি ফালা রেখে চলে যাই? একমাত্র পুলিশই হচ্ছে প্রকৃত বন্ধু, যে পুলিশই হচ্ছে সর্বপ্রথম চলে আসে। তাহলে সড়ক দুর্ঘটনা হলে আঘাতপ্রাপ্ত ব্যক্তি চিকিৎসা হলে কি করবে? অর্থাৎ সড়ক দুর্ঘটনা ঘটলে চালক, প্রথম হচ্ছে ঘটনা সড়ক দুর্ঘটনা চালক সে তো পালায়, কন্ডাক্টর সেও পালায়, ড্রাইভার তো একমাত্র যারা ভিকটিম তারাই পড়ে থাকে। সর্বপুলিশ 999 কেউ যে কোনো সংবাদ রাস্তায় যাচ্ছিল, তখন পুলিশ আসে, পুলিশ তখন করতে গিয়ে পুরো রাস্তাঘাটে যদি ওখানে মরে, তখন পুলিশই ভিকটিম হয়ে যায়, যা দেখি আমরা বাস্তবের সাথে। তাহলে কোন সড়ক দুর্ঘটনা ঘটলে চালক, কন্ডাক্টর তাদের প্রতিনিধির করণীয় কি? আই রিপিট, সড়ক দুর্ঘটনা ঘটলে চালক, কন্ডাক্টর তাদের প্রতিনিধির করণীয় কি, এবং দুর্ঘটনার সময় কি কি কিভাবে জরুরি সহায়তা পাওয়া যাবে। মনে রাখবেন, কোন সড়ক দুর্ঘটনা ঘটলে এই সড়ক পরিবহন আইন অনুযায়ী 2018 অনুযায়ী 62 ধারা বিধান মোতাবেক সংশ্লিষ্ট যারা থাকবে মোটরযান চালক, কন্ডাক্টর তাদের প্রতিনিধি, এবং তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় যদি বিষয়টি কাকে জানাবে? নিয়ারেস্ট পুলিশ স্টেশন অর্থাৎ নিকটস্থ থানা, এবং ক্ষেত্রমত প্রয়োজন হলে ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা কেন্দ্রে, হাসপাতালকে জানাবেন। অবশ্যই এই ব্যবস্থা করতে হবে, এটা আমাদের নৈতিকতা, একেবারে ইমানি দায়িত্ব। আঘাতপ্রাপ্ত যিনি হবেন তার জীবন রক্ষার জন্য দ্রুত সময় কি করবে? নিকটস্থ সেবা কেন্দ্রে বা হাসপাতালে পাঠাবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, এগুলো মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশে পুলিশ সারা দেশব্যাপী একটি টোল ফ্রি টেলিফোন নাম্বার, যেটা হচ্ছে 999, যা হচ্ছে টেলিফোন নাম্বার রয়েছে। এর মধ্যে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যদি কোনো জরুরি প্রয়োজনে উদ্ধার, চিকিৎসা প্রয়োজন, তাৎক্ষণিক সহায়তা চাওয়া যাবে। তবে টোল ফ্রি নম্বরে সহায়তা চাইতে পারবেন, এটা একটা ফ্রি। একটা ফোন করলে কোনো সময় 999 ফোন দিবেন, চালকও দিবেন, কন্ডাক্টর দিবেন, মালিক দিবেন, প্রতিষ্ঠান পরিচালক দিবেন, তাদের প্রতিনিধি, তাদের পক্ষে কোনো ব্যক্তি, যাত্রী, দুর্ঘটনার প্রত্যক্ষ, যিনি দুর্ঘটনা সরাসরি প্রত্যক্ষভাবে দেখেছেন, সরাসরি দেখতেছেন, উনিও আপনি এই টোল ফ্রি 999 ফোন দিতে পারেন। তাহলে সহজভাবে এই 62 দ্বারা মনে রাখবো কি, এই যে সড়ক দুর্ঘটনা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে 62 ধারা অনুযায়ী আমরা অ্যাপ্লাই করব। দুর্ঘটনা সংক্রান্ত থানায়, ফায়ার সার্ভিস, হাসপাতালে আমরা খবর দিব। আহতকে অর্থাৎ দ্রুত কি করতে, ফার্স্ট এইড দিতে হবে, অথবা টোল ফ্রি নাম্বার নিয়ে জরুরি সহায়তা চাইতে হবে।
62 ধারা থেকে আমরা কি কি দেখলাম? এই সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট চালক কন্ডাক্টর বা তাদের প্রতিনিধি প্রথমে কি করবেন? অবশ্যই দ্রুততম ঘটনা সম্পর্কে নিকটস্থ থানা অবগতি করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি, এটা লিখিত জন্য। আমরা 4 মিনিটের বিরতি চলে গেলাম, আমরা 10টা থেকে